কোটা বিরোধীদের বিক্ষোভে মধ্যরাতে উত্তাল ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে হামলায় আহত 7 জন। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগ তথ্য প্রতিমন্ত্রী। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম 1 বছর পেছালো। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় রাত 10:30টার দিকে হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, যা চলতে থাকে রাত 1টা পর্যন্ত। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতির অভিযোগ এনে রাত 12:30টার পর থেকে শাহবাগে অবস্থান নিতে থাকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। 24 ঘন্টা আলটিমেটামের মধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাতেই বিক্ষোভ শুরু করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 10:30টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে জড়ো হয় টিএসসি এলাকায়। এ সময় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। অবিলম্বে কোটা সংস্কারের দাবি মানার আলটিমেটাম দিয়ে রাত 1টার পর হলে ফিরে যায় শিক্ষার্থীরা। তিনি মুক্তিযোদ্ধা কোটাধারী যারা রয়েছেন তারা বাদে বাকি যারা রয়েছেন তিনি সবাইকে ঢালাওভাবে বলেছেন রাজাকার। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা কেউ রাজাকার নই। অত্যন্ত ইনসাল্টিং ছাত্র সমাজের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে তিনি যেটা মিন করতে যাচ্ছেন যে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাতি নাতনিরাই কোটা পাবে, অন্যরা কোটা পাবে না, তার মানে অন্য সবাই রাজাকার। পরোক্ষভাবে তো সেটাই মিন করছে কথাটা, তাই না? শিক্ষার্থীরা আমরা আজকে রাজপথে নেমে আসতে বাধ্য হলাম কেন? এর মূল কারণটা হলো আমাদেরকে আসলে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে শাহবাগে অবস্থান নেয় ঢাকা মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। যোগ দেন তথ্য প্রতিমন্ত্রীও। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার দাবি করে তিনি বলেন, যারা স্বঘোষিত রাজাকার তাদের দাবি মানা হবে না। এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা, যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। আমরা তো ওখানে ছিলাম, উনি কি বলেছেন ঘুরে আবার দেখেন না, উনি কি বলেছেন? উনি সবাইকে রাজাকার বলেছেন। এটা তো ওদের বিকৃত মস্তিষ্কের বিকৃত ব্যাখ্যা, এবং সেটা ধরেন সে ব্যাখ্যা করলো তাই বলে নিজেকে রাজাকার বলবে? এটা হইতে পারে? পরে রাত 3টায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। লাখো শহীদের রক্তকে অপমান করায়, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আগামীকাল দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। যে কোনো ধরনের সংঘাত এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে কোটা সংস্কারের দাবিতে গতকাল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। সেই সঙ্গে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়, নইলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রা করেছে তারা। জাহাঙ্গীর আলম ও আরআই বাবুলের ক্যামেরায় তোলা ছবিতে ফরুক বাবুকে সঙ্গে নিয়ে পদযাত্রার আরো খবর জানাচ্ছেন সৈকত সাদিক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা 12টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি, চারুকলা, শাহবাগ মোড় হয়ে পদযাত্রা এগোতে থাকে মৎস্য ভবনের দিকে। শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও বিনা বাধায় তা অতিক্রম করে তারা।
মৎস্য ভবনের সামনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগুলে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সচিবালয়ের সামনে সড়কে বসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন। এতদিন যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল সেটার পরবর্তীতে আজকের যে কর্মসূচি একটা ভিন্নতা আসছে। আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলি রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। আমরা আশাবাদী, ছাত্র সমাজ আশাবাদী, আমাদের এই দাবি যৌক্তিক, মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নেবেন। পদযাত্রা শিক্ষার্থীদের 0 পয়েন্টে আটকে দেওয়া হলে সেখান থেকে 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও 0 পয়েন্ট এলাকায় মূল সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। ধীরে ধীরে পদযাত্রার মিছিলটি মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয়। যত ঝড় বৃষ্টি হোক, যত কাদা থাকুক, যত বাধাই থাকুক, আমরা আমাদের লড়াই লড়ে যাবো ইনশাল্লাহ। বঙ্গভবনের প্রতি যে পদযাত্রা, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তিনি হচ্ছে স্মারকলিপি দিচ্ছি আমরা, যে তিনি একটা জরুরি অধিবেশন ডাকবেন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তার সামরিক সচিবের কাছে দেয়। বঙ্গভবন এলাকা থেকে বেরিয়ে গুলিস্তান চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক নন। 24 ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারেরও দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ বিষয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করলে, পুলিশের উপর আক্রমণ করলে আইন আপন গতিতে চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, দুর্নীতি করে হাতে নাতে ধরা পড়লে ব্যবস্থা নেওয়া চলবেই। দুর্নীতির ক্ষেত্রে আপন পর দেখে কাউকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী। তিস্তা মহাপ্রকল্পে চীনের আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চায় এই কাজটি ভারত করুক। মহিবুল্লাহ মুহিব জানাচ্ছেন বিস্তারিত। রবিবার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনের সাথে হওয়া বিভিন্ন সমঝোতা চুক্তির কথা তুলে ধরেন তিনি। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কোর্টের বিষয় কোর্টই সমাধান হতে হবে। কোটা বিরোধীরা আইন আদালত মানছে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আদালতে যখন কোনো রায় হয় তখন নির্বাহী বিভাগের কিছুই করার থাকে না। কোর্টের যখন কোনো রায় হয়, সাথে সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শেখ হাসিনা কথা বলেন তিস্তা প্রকল্প নিয়ে। এ প্রকল্পে ভারত ও চীন আগ্রহী উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ চায় এই প্রকল্পে ভারত কাজ করুক। তিস্তা প্রজেক্ট আমাদের করতে হবে। এখন যখন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল, তার একটা ফিজিবিলিটি স্টাডি করছে। ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে, ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে। এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তা পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজে তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয়, তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোমেসি।
যেখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। শেখ হাসিনা কথা বলেন প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ফাঁস হওয়া প্রশ্নের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। ঘুষ যে দেবে আর ঘুষ যে দেবে উভয়ই হচ্ছে অপরাধী, উভয় অপরাধী, এটা মাথায় রাখতে হবে। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু খুঁজে বেরটা করবে কি, সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয় ব্যবস্থা নেওয়া যাবে। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে, আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের মধ্যে ব্যবস্থা নেবো না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। কিন্তু সেটা খুঁজে দেবে কি? আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিয়েছি। সাংবাদিকদের 10ম ওয়েজ বোর্ডের বিষয়ে টেলিভিশন মালিক ও পত্রিকার সম্পাদকদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। 2041 সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির। মুহিবুল্লাহ মুহিবের আরো একটি রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরের জন্য 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠান একটি দেশের মূল চালিকা শক্তি। উৎপাদিত পণ্য কিভাবে আরো বহুমুখী করা যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি, আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে। সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আমি বলবো আপনারা, অর্থাৎ কীভাবে আরও উৎপাদিত পণ্য আরও বেশি ডাইভার্সিটি করা যায়, আরও বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির চাহিদা বেড়েছে, তাই প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরির প্রচেষ্টাকে আরো উৎসাহিত করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই তো সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্যতা করে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। জাতির পিতা চেয়েছেন শোষণমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ। এই যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এটার বিলতিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছেন। সেই রাঙামাটি বেতবুনিয়াতে তিনি কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র করে দিয়েছিলেন। কাজেই আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে সব খাতের মধ্য হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলনে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের উপর চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন।
আন্দোলনকারীরা আলটিমেটাম দিলেও কোনো লাভ হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলায় মেরিট থাকলে মামলাটি চলবে, আর যদি মেরিট না থাকে তবে মামলা চলবে না। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। পুলিশের উপর হামলার ঘটনায় কারা উস্কানিদাতা, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, না বুঝে তারা আন্দোলনের নামে সড়ক মহাসড়ক অবরোধ করছে। সবকিছু এখন বিচার বিভাগের হাতে বলেও জানান আসাদুজ্জামান খান। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়ন 1 বছর পিছিয়ে 2025 সালের 1 জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতরাতে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যয় কর্মসূচি চালুর যে সিদ্ধান্ত নিয়েছে তা সরকারি কর্মচারীদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ সংস্থা এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নতুন কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর ফলে 2025 সালের 1 জুলাই বা তার পরে সরকারি চাকরিতে যারা নতুন যোগ দিবেন তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন। স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা নতুন যোগ দেবেন তাদের জন্য প্রত্যয় স্কিম প্রযোজ্য হবে। আগামী বছরের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য সেবক নামে আরেকটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের আন্দোলনরত শিক্ষকরা জানান, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি অবস্থান কর্মসূচি চলবে। গতকাল বিকেলে এক ভার্চুয়াল সভায়ও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। রবিবার দুপুরের দিকে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমে থাকতে চান না, তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে জানান। এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিভাবে এমন ভুল করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, আন্দোলন করছেন সাধারণ শিক্ষকরা, তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কিনা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রব্বানী বলেন, যাদের ভুলের জন্য শিক্ষাঙ্গনে এত অস্থিরতা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদেরকে ডেকেছে, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য দিয়েছি, ওনারাও কিছু কথা বলেছে যে প্রত্যেক স্কিম এবছর থাকবে না, আগামীবার সবাইকে নিয়ে এক জায়গায় আমরা করব। সে আলোকে আমরা বলছি যে আমাদের ফেডারেশনের সভা থেকেই আমরা সিদ্ধান্ত নেব। পরবর্তী পর্যায়ে আমরা সে ব্রিফিং করে আমরা চলে আসছি, আমরা কোনো বক্তব্য দেব না। সাধারণ শিক্ষক সমাজ তাদের যে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটা তারা চালিয়ে যাবেন কিনা সেটি তারাই রায় দিবেন। কারণ এই আন্দোলন চলছে সাধারণ শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং এই কথাটিও আমরা স্পষ্টভাবে গতকালের মিটিংয়ে তুলে ধরেছি। আলোচনা অব্যাহত থাকবে, সুতরাং দ্বিতীয় আলোচনা পর্যন্ত কোন রকমের দ্বিতীয় চিন্তা না করে আমাদের এই অবস্থান কর্মসূচি এবং চলমান আন্দোলনকে একইভাবে অব্যাহত থাকবে, এটি শিক্ষকরা প্রত্যাশা করে। চাকরির কোটা রাজনৈতিক ইস্যু, আদালতের বিষয় নয়, এটি হাইকোর্টের নিলকে, এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, শুধু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য হিসাব নিকাশ করে অল্প সংখ্যক কোটা থাকা উচিত। সংসদে বিরোধী দলীয় নেতা বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে চান তারা, কিন্তু নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত থাকাটা জরুরি। জিএম কাদের বলেন, দেশের মানুষ সরকারের কাছ থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি যে আওয়ামী লীগের পোষ্য নয়, সরকারের বিকল্প শক্তি হিসেবে প্রমাণ দিতে পারলেই জনগণের আস্থা বাড়বে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান জিএম কাদের। কতটুকু হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে। হাইকোর্টে যাই কেন, কে নিল? এইখানেই তো সন্দেহ জনগণের হয়ে গেল, সেটা হাইকোর্টে গেল কেন? এবং গেল 21 সালে, 24 সালে হঠাৎ করে এটার বক্তব্য, এটার রায় হয়ে গেল এবং সেই রায়ে দেখা গেল কোটা সিস্টেম পুনর্বহাল হইল। সরকার যেটাকে বাতিল করছে, সরকার আবার এটা নিয়ে মনে হচ্ছে খুশি, কথাবার্তায় মনে হয় ভালো কাজ হয়েছে একটা। তার মানে জনগণের মধ্যে আর ধারণা আসলো সরকার তখনই এটাকে করতে চাননি, কোনো কারণে করেছেন, যে কোনোভাবে হোক সেটাকে আবার পুনরুদ্ধার করে আবার কোটা বহাল করবেন, তার জন্য তাদের লোকদের দিয়ে মামলা করিয়েছেন। এদিকে দেশের সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও সমাধানে নেওয়া পদক্ষেপগুলো যথাযথ নয়।
মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। বলেন, ছাত্র শিক্ষকদের আন্দোলনের শুরুতেই আলোচনা করে সমস্যা নিরসন করা যেত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে রওশন এরশাদ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, নিজেদের জাতীয় পার্টির বলে দাবি করলেও অনেকেই সাবেক রাষ্ট্রপতি এরশাদকে মুছে ফেলতে চাইছেন। তিনি আরো বলেন, যারা এরশাদের নীতি ও আদর্শে বিশ্বাসী তাদের মধ্যে কোনো বিভক্তি নেই, তারা এক আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। দলের নেতাকর্মীদের হতাশ না হবার আহ্বানও জানান রওশন এরশাদ। আমি মনে করি সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক আছে, কিন্তু সমাধানের পদক্ষেপগুলো যথার্থ নয়। ছাত্র শিক্ষকের আন্দোলন শুরু হতে না হতেই সরকারের উচিত ছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা। সরকার সেটা এখনো করতে পারে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আর একবার জানিয়ে। কোটা বিরোধীদের বিক্ষোভে মধ্যরাতে উত্তাল ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে হামলায় আহত 7, প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগ তথ্য প্রতিমন্ত্রী। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম 1 বছর পেছালো, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।